আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের বুদ্ধি চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। তোমাদেরই শিক্ষক হাফিজা সুলতানা কেয়া, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তা আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের বুদ্ধি চ্যাপ্টার নিয়ে ইতিমধ্যে ক্লাস হয়েছে। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে জেনেছি বুদ্ধি কী, বুদ্ধির প্রকৃতি, ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা, দলগত বুদ্ধি অপেক্ষা, এগুলোর বৈশিষ্ট্য, পার্থক্য আমরা জেনেছিলাম। বুদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক বা ব্যক্তিক পার্থক্য ও আন্তর্দলীয় পার্থক্য আমরা জেনেছিলাম, এবং এটার পার্থক্যের কারণগুলো কী কী কারণে, এই জিনিসগুলো। তো যাই হোক, আজকে আমরা জানব বুদ্ধি অপেক্ষা হিসাবে বিনেসিমো বুদ্ধি অপেক্ষা এবং স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অপেক্ষা। তা আমরা একটু আগে জানি বুদ্ধি অপেক্ষাটা কী। বুদ্ধি অপেক্ষা হচ্ছে বুদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত কৌশল, বা যে পদ্ধতির সাহায্যে আমরা বা যেই কৌশলের মাধ্যমে আমরা বুদ্ধি পরিমাপ করি, সেটি হচ্ছে বুদ্ধি অপেক্ষা। তো বুদ্ধি অপেক্ষাকে আসলে দুই ভাগে ভাগ করা যায়, বা বুদ্ধি অপেক্ষাসমূহকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা এবং দলভিত্তিক বুদ্ধি অপেক্ষা। আমরা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা হচ্ছে ব্যক্তিগত অপেক্ষায় একবারে একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায়। আর এখানে কি হয়, পরীক্ষক কি করেন বা অভীক্ষক সামনাসামনি ব্যক্তির নিকট সমস্যাগুলো উপস্থাপন করেন। একটি সমস্যা ব্যক্তির সামনে উপস্থাপিত করা হয়, কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না। এই ব্যক্তিগত বুদ্ধি অপেক্ষায়। ব্যক্তিগত বুদ্ধি অপেক্ষায় তাহলে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির উপর অভীক্ষক একবারে উপস্থাপন করেন। আর দলগত বুদ্ধি অপেক্ষায় একসাথে অনেক ব্যক্তির উপর অপেক্ষা প্রণয়ন করা হয়। তাই সেই ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা হিসেবে আমরা একটু দেখি বিনেসিমো বুদ্ধি অপেক্ষাটা কী। আচ্ছা, বিনেসিমো বুদ্ধি অপেক্ষা করেছিলেন বিখ্যাত ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড বিনে। সর্বপ্রথম বুদ্ধি পরিমাপের এই পদ্ধতিটি আবিষ্কার করেন। 1900 সালের দিকে দেখা যায় যে ফ্রান্সের প্যারিস স্কুল কর্তৃপক্ষ এরা কি লক্ষ্য করেন যে ছাত্রছাত্রীদের পড়াশোনার অমনোযোগিতা খুব বৃদ্ধি পেয়েছে, এবং বুদ্ধির এই কারণে তারা বুঝছেন যে তাদের ছাত্রছাত্রীদের অমনোযোগিতা এবং বুদ্ধির অভাবকে তারা চিহ্নিত করেন। আর অভিভাবকগণ মনে করেন যে শিক্ষকদের অবহেলার এইটার কারণ। এই সমস্যা সমাধানের জন্যই আলফ্রেড বিনেকে কি বলেন, তৎকালীন সরকার একটা দায়িত্ব দেন যে আমরা কিভাবে স্বাভাবিকের তুলনায় নিয়মমানের বুদ্ধিসম্পন্ন ছাত্রছাত্রী আছে বা শিশুরা আছে, তাদের শনাক্ত করা যায় কীভাবে। এই কারণে দায়িত্ব দেন যাতে উনি একটা ক্লাসে বিভিন্ন টাইপের বুদ্ধিসম্পন্ন শিশু থাকতে পারে। দ্যাট মিনস আমরা যাতে নিয়মমানের শিশুদেরকে সাথে স্বাভাবিকের থেকে আলাদা করতে পারি। এই কারণেই আলফ্রেড বিনেকে ফরাসি কর্তৃপক্ষ দায়িত্ব দেন একটা এই স্কেল বা অপেক্ষা তৈরি করার। তখন আলফ্রেড বিনে কি করেন, তার এক সহযোগী ছিলেন, তার নাম ছিল থিওডোর শিমো। তার সাথে একসাথে মিলে অনেকদিন গবেষণা করে এই বুদ্ধি অপেক্ষাটি প্রণয়ন করেন। এই জন্য এই অপেক্ষাটির নামকরণ করা হয় বিনেসিমো বুদ্ধি অপেক্ষা। দ্যাট মিনস থিওডোর শিমো এবং আলফ্রেড বিনে এবং থিওডোর শিমো, এই দুজনের নামের কিছু অংশ নিয়ে বিনেসিমো অপেক্ষার নামকরণ করা হয়। এটি একটি ভাষাভিত্তিক বুদ্ধি অপেক্ষা। বিনেসিমো বুদ্ধি অপেক্ষাটি তাহলে কি হয়, 1905 সালে প্রথম সংস্করণটি প্রকাশিত হয়, এবং এই সংস্করণে দেখা যায় 30টি পদ। প্রত্যেকটি অপেক্ষা বা একটা স্কেলে সবসময় কতগুলো পদের সমন্বয়ে একটা স্কেল তৈরি হয়।
তো এখানে দেখা যায় 30টি পদ বা আইটেম থাকে। 30টি পদ নিয়ে বিনয় সমীক্ষাটি প্রথম প্রণীত হয় 1905 সালে। এখানে কি হয়, এগুলো সহজ থেকে সরল কঠিন এই ক্রমে সাজানো থাকে। অভিক্ষাটির উপকারিতার কথা বেশ দ্রুত ছড়ায় পড়ে, যদি দেখা যায় বেশ মানুষজন এর প্রশংসা করেন। তারপরে 1908 সালে এটি আবার সংস্কার করা হয় এবং পদ সংখ্যা বা আইটেম সংখ্যা বাড়িয়ে 59 করা হয়। এই সংস্করণে কি হয়, পদগুলোকে বয়স অনুপাতে সাজানো হয় এবং বয়সসীমা 3 থেকে 13 বছর পর্যন্ত বর্ধিত করা হয়। প্রত্যেক বয়সের জন্য বা অভিক্ষার জন্য 4 থেকে 8টি প্রশ্ন থাকে। 1908 সালের নতুন সংস্করণের এই অভিক্ষায় আদর্শায়িত করা হয় এবং মানসিক বয়সের ধারণা অন্তর্ভুক্ত করা হয়। দ্যাট মিনস প্রথম 1908 সালে যে সংস্করণটা আসে সেই সংস্করণে কী হয়, আলফ্রেড বিনে এই মানসিক বয়সে একটা ধারণা অন্তর্ভুক্ত করেন। এখানে আমাদের একটু জেনে রাখা দরকার, জন্মের পর থেকে যে বয়স গণনা করা হয় সেটা হচ্ছে তার প্রকৃত বয়স বা ক্রনোলজিক্যাল এজ। আবার প্রকৃত বয়স যাই হোক না কেন, কোনো শিশু বা ব্যক্তি যে বয়সের উপযোগী প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাই হলো তার মানসিক বয়স। অর্থাৎ কোনো শিশুর বয়স যদি 5 বছর হয়, তার মানসিক বয়স যে 5 বছরই হবে এমন কোনো কথা নাই। তার মানসিক বয়স যদি 3 বছর বয়স উপযোগী শিশুর জন্য যে উপযোগী প্রশ্ন থাকে সেগুলো উত্তর দিতে পারে এবং 5 বছরটা না পারে বা 4 বছর না পারে, তাহলে তার মানসিক বয়স কিন্তু 3 হবে। আবার ওই শিশুর যদি প্রকৃত বয়স 5 হলেও সে যদি 7 বছর বয়সী উপযোগী যে অভিক্ষা থাকে তার যে সব প্রশ্নের বা সব আইটেমের অ্যান্সার করতে পারে, তাহলে তার মানসিক বয়স কিন্তু 7 হবে। অর্থাৎ প্রকৃত বয়স যাই হোক না কেন, মানসিক বয়স কিন্তু কম বেশি হতে পারে। যাই হোক, বিনের মৃত্যুর পর 1911 সালে এই অভিক্ষার 3য় সংস্করণ প্রকাশিত হয়। এতে প্রাপ্তবয়স্কদের জন্য প্রশ্ন সংযোজন করা হয়। বয়সসীমা 3 থেকে 15 বছর করা হয় এবং তখন এর আইটেম সংখ্যা থাকে 54টি। ঠিক আছে, এখন আমরা একটু দেখি এই যে বিনেসিমো বুদ্ধি অভিক্ষা, এই বিনেসিমো বুদ্ধি অভিক্ষার বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখা যায় যে বিনেসিমো একটা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, তাই না? তাহলে আমরা কিন্তু বলতে পারি বিনেসিমো বুদ্ধি অভিক্ষা একটি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা। আচ্ছা, বিনেসিমো বুদ্ধি অভিক্ষা একটি ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা, কারণ এখানে শুধু ভাষার ব্যবহার করা হয়েছে, এখানে কোনো কার্য সম্পাদনমূলক কোনো কাজ নাই। মানে যে আইটেমগুলো এখানে সংযোজন করা হয়েছে সেগুলো সবই ভাষামূলক, কোনো রকম কার্য সম্পাদনমূলক কোনো টাস্ক বা কাজ এই অভিক্ষায় নাই। সো এটা হচ্ছে একটি ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা। আর একটা বৈশিষ্ট্য যদি বলি তাহলে আমরা একটু দেখতে পাই যে বিনেসিমো বুদ্ধি অভিক্ষার মানসিক বয়সের ধারণাটা এই অভিক্ষায় প্রথম ব্যবহৃত হয়েছে। মানসিক বয়সের ধারণাটা আনা হয়েছে যে মানসিক বয়সটা এরকম হতে পারে। আচ্ছা, এবং বিনেসিমো বুদ্ধি অভিক্ষা একটি আদর্শায়িত বৈশিষ্ট্যসম্পন্ন অভিক্ষা, কেননা অভিক্ষার পদসমূহকে বয়স স্তরের ভিত্তিতে আদর্শায়িত করা হয়েছে। বিনেসিমো বুদ্ধি অভিক্ষার সুবিধা আমরা একটু খেয়াল করি। এই অভিক্ষাটির সুবিধার যদি আমরা চিন্তা করি তাহলে কী হবে, ভিন্ন প্রশ্নের বা পদের সমন্বয় তৈরি। অভিক্ষাটি বিভিন্ন প্রশ্নের বা পদের সমন্বয় তৈরি। এটি বিভিন্ন বয়সের স্তর অনুযায়ী সাজানো, তাই না? আমি আগে বলেছি এটা হলো, এবং প্রশ্নগুলো কি সহজ থেকে কঠিন ক্রমান্বয়ে সাজানো। অভিক্ষার পদসমূহকে বয়সের স্তরের ভিত্তিতে আদর্শায়িত করা হয়েছে। তারপর হচ্ছে মানসিক পরিপক্কতা বা মানসিক বয়সের ধারণাটা এই বিনেসিমো বুদ্ধি অভিক্ষায় প্রথম পাওয়া যায়। ধারণা সম্পর্কে মানে মানসিক বয়সের ধারণাটা আমরা পাই, আর সাধারণ জ্ঞানের ধারণাও পাওয়া যায়, এবং এটি একটি ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা, এটাও একটা সুবিধা। আবার যদি অসুবিধা চিন্তা করি
তাহলে দেখা যায় যেহেতু এই অভিক্ষা একটি ভাষাভিত্তিক অভিক্ষা, সুতরাং সকল স্তরের সবার উপরে এটা প্রয়োগ করা যায় না। কেন? যেমন যারা বোবা বা বধির, তাদের কিন্তু আমরা ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা দ্বারা বুদ্ধি পরিমাপ করতে পারবো না, তাই না? যে বধির, সে কীভাবে এটা এই অভিক্ষার মাধ্যমে তার বুদ্ধাঙ্ক আমরা মূল্যায়ন করব? বা বোবা, তাদেরকেও আমরা কিন্তু এই ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা প্রয়োগ করে তার বুদ্ধি পরিমাপ করতে পারবো না। তাহলে এটা একটা মেজর একটা সমস্যা কিন্তু বিনেসিমো বুদ্ধি অভিক্ষার। আচ্ছা, আবার একটা, যেহেতু এটা একটি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, সুতরাং একসাথে যখন অনেক লোকের বুদ্ধি পরিমাপ করার প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা বিনেসিমো বুদ্ধি অভিক্ষার সাহায্যে সেই অনেক লোকের বুদ্ধি পরিমাপ করতে পারবো না। কারণ হচ্ছে এটা একটি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা। এই অভিক্ষা একবার মাত্র একজন ব্যক্তির উপরেই প্রয়োগ করা যায়। ঠিক আছে, তাহলে এটা একটা একটা বিরাট অসুবিধা, তাই না, বিনেসিমো বুদ্ধি অভিক্ষার। আবার যেহেতু এই অভিক্ষাটা একজন ব্যক্তির উপরে বা একজন ব্যক্তির উপরে আবার আরেকজন ব্যক্তির উপরে এইভাবে একজন করে প্রয়োগ করা হয়, সুতরাং এটা একটা ব্যয় সাপেক্ষ বুদ্ধি অভিক্ষা। যেহেতু একবারে একসাথে অনেক রকম প্রয়োগ করা যায় না, সুতরাং একবারে একজন মাত্র ব্যক্তির উপর করা যায়, সুতরাং এই অভিক্ষায় একটু ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ। কারণ একজনের উপর করলাম, তার একটা টাইম লাগলো, আবার একজন করলাম, তার একটা সময় লাগলো, সুতরাং এটা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে এইগুলো কিন্তু এই অভিক্ষার একটা লিমিটেশন বা অসুবিধা। অনেক উপর প্রয়োগের জন্য প্রচুর সময়ের প্রয়োজন হয়, যা ফলাফলকে বিলম্বিত করে। ঠিক আছে, তাহলে কী হলো? এই বিনেসিমো অভিক্ষার কিছু সুবিধাও যেমন আছে, আমরা তার কিছু অসুবিধাও দেখতে পাই। প্রত্যেক জিনিসই আসলে সুবিধা অসুবিধাটি থাকবে। তারপরও বিনেসিমো বুদ্ধি অভিক্ষা কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটি প্রয়োগে আর একটা সীমাবদ্ধ হচ্ছে, এটি প্রয়োগে বিশেষজ্ঞের প্রয়োজন হয়। বিশেষজ্ঞ। আচ্ছা, এবার আমরা দেখি স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষা। আলফ্রেড বিনে এবং তার সহযোগী থিওডোর সিমো 1905 সালে যে প্রথম বুদ্ধি অভিক্ষা তৈরি করেন, এটি ছিল বিনেসিমো বুদ্ধি অভিক্ষা নামে পরিচিত। 1908 সালে এই অভিক্ষার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় এবং 1911 সালে এর তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়। যাই হোক, আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এলএম টারম্যান 1916 সালে বিনেসিমো অভিক্ষার পরিবর্ধন করে একটি সংস্করণ প্রকাশ করেন। এই সংস্করণটি স্ট্যানফোর্ড বিনে অভিক্ষা নামে পরিচিত। তাহলে দেখা যাচ্ছে বিনেসিমো বুদ্ধি অভিক্ষারই একটা পরিবর্তন এবং পরিমার্জন করে 1916 সালে টারম্যান একটি অভিক্ষা তৈরি করেন। সেটার নাম হয়, ওনার নামে দেন না, উনি যে ইউনিভার্সিটির উনি অধ্যাপক ছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের নামের সাথে মিল রেখে স্ট্যানফোর্ড বিনেকে উনি সম্মান করেন। দুটি নিয়ে উনি নাম দেন স্ট্যানফোর্ড বিনে অভিক্ষা। মূলত মার্কিন শিশুদের বুদ্ধি পরিমাপের জন্যই টারম্যান এই অভিক্ষার সংস্করণ করেন। পরবর্তীতে 1937 সালে টারম্যান এবং মেরিল এবং দুজন মনোবিজ্ঞানী অভিক্ষাটির একটি নবতর সংস্করণ তৈরি করেন, যেটার ভাষ্য ছিল দুইটি, এল এবং এম। পরবর্তীকালে 1960 সালে ওই অভিক্ষাটি আবার আরেকটি সংস্করণ তৈরি করা হয়, যেটি বর্তমানে প্রচলিত। এবং এই অভিক্ষায় কিন্তু যেটা 1960 সালে প্রথম লাস্ট হয়, সেই সংস্করণে 129টি আইটেম বা পদ সংযোজন করা হয়েছে। স্ট্যানফোর্ড বিনে অভিক্ষার নিম্নতম পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত 20টি উপ অভিক্ষা রয়েছে। সর্বনিম্ন অভিক্ষাটি 2 বছর, তারপরেরটি 2.5 বছর, এমনিভাবে 3, 3.5, 4, 4.5 এইভাবে 13-14 বছর পর্যন্ত উপযোগী। এবং উচ্চতর পর্যায়েরও 3টি সহ মোট 20টি উপ অভিক্ষা সহ এই 129টি পদের সমন্বয়ে এই স্ট্যানফোর্ড বিনের অভিক্ষার লাস্ট সংযোজনটা পর্যন্ত এখন প্রচলিত, যার মধ্যে 129টি কোশ্চেন ছিল এবং 20টি উপঅভিক্ষা আছে, সর্বনিম্ন আছে 2 বছর থেকে। স্ট্যানফোর্ড বিনে অভিক্ষার বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে উনি বেশ কতগুলো জিনিস নতুন করে সংযোজন করেন। তার মধ্যে একটা হচ্ছে মানসিক বয়স। বিনেসিমো বুদ্ধি অভিক্ষায় মানসিক বয়সের ধারণাটা জাস্ট ব্যবহৃত হয়, কিন্তু স্ট্যানফোর্ড এই অভিক্ষায়
তার মানসিক বয়সের এই ধারণাটাকে বুদ্ধাঙ্ক নির্ণয়ের মধ্যে আরও পর্বে তার ডিটেলস ইনি বর্ণনা করেন। বুদ্ধাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে স্ট্যানফোর্ড বিনে অপেক্ষাও মানসিক বয়সের ধারণা ব্যবহৃত হয়। মানসিক বয়স বলতে মানসিক ক্ষমতা বা পরিপক্কতাকে বোঝায়। বয়স বুদ্ধির সাথে সাথে বয়স বৃদ্ধির সাথে সাথে শিশু অনেক কিছু জানতে বা বুঝতে পারে। সে তার জানাটা কমও হতে পারে, বেশি হতে পারে। তো এই যে মানসিক পরিপক্কতা, এটি হচ্ছে তার মানসিক বয়স। যেমন 5 বছর বয়সের কোনো শিশু যদি 6 বছর বয়সে উপযোগী প্রশ্নের নির্ভুলভাবে উত্তর দিতে পারে, তাহলে আমরা তার বলতে পারি তার মানসিক বয়স 6 বছর। তার প্রকৃত বয়স কত হলো? তার প্রকৃত বয়স কিন্তু 5 বছরই থাকছে। তাহলে দেখা যাচ্ছে মানসিক বয়স সাধারণত প্রকৃত বয়স বৃদ্ধির সাথে সাথে মানসিক বয়সে বৃদ্ধি পায়, এবং কারো অনেক বেশি বৃদ্ধি পায়, আবার অনেকের প্রকৃত বয়সের থেকে মানসিক এই বৃদ্ধিটা মানসিক বয়সের বৃদ্ধিটা কম হয়, তখন তার মানসিক বয়সটা কম হয়। যাই হোক, স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অপেক্ষায় অধ্যাপক টারম্যান বুদ্ধাঙ্ক শব্দটা প্রথম ব্যবহার করেন। বুদ্ধাঙ্ক হলো ব্যক্তির মানসিক বয়সের সাথে তার প্রকৃত বয়সের অনুপাত ইন্টু 100। অর্থাৎ বুদ্ধাঙ্ক নির্ণয় সূত্রটি হচ্ছে বুদ্ধাঙ্ক মানসিক বয়স বা মেন্টাল এজ ডিভাইডেড বাই প্রকৃত বয়স বা ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এইভাবে আমরা কিন্তু শিশুর মানসিক বয়স যদি জানি এবং তার প্রকৃত বয়স যদি জানি, তাহলে আমরা একটা শিশুর বা একটা মানুষের বুদ্ধাঙ্ক নির্ণয় করতে পারি। এখন খুব স্বাভাবিক আসতে পারে যে আমরা কিভাবে তার মানসিক বয়সটা নির্ণয় করব। আমরা একটু দেখি মানসিক বয়স নির্ণয়ের জন্য বা বুদ্ধাঙ্ক নির্ণয়ের জন্য আমরা কিভাবে যাই। আচ্ছা, এখানে আমি একটু বোধহয় যা স্ক্রিনে দেখা যাচ্ছে তার সাথে আমি একটু বলি। স্ট্যানফোর্ড বিনে অভিক্ষায় বুদ্ধাঙ্ক নির্ণয়ের প্রকৃতি তৈরি হয়েছে অভিক্ষাটির বিশেষ ধরনের সংগঠন প্রণালী অনুযায়ী। প্রত্যেক বয়সের জন্য যেসব সমস্যা বা পদ নির্বাচন করা হয়েছে সেগুলো উক্ত বয়সের সাধারণ ছেলেমেয়েদের জন্য প্রযোজ্য। অভিক্ষাটি প্রয়োগের নিয়ম হচ্ছে কীরকম? অভিক্ষাটির প্রকৃত বয়সের তুলনায় 2 ধাপ নিচ থেকে এটি শুরু করতে হয়, এবং খেয়াল রাখতে হয় যে সে অভিক্ষার কোন বয়স পর্যন্ত সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম। যেমন একটা 5 বছরের শিশু যদি ধরি, তার 2 ধাপ নিচ থেকে তার শুরু করতে হবে। তাহলে আমরা জানি যে 5 হয়, তাহলে তার আগে 4 এবং 4.5 2 ধাপ নিচ থেকে শুরু করতে হবে। তাহলে তার 4 বছরের প্রশ্ন থেকে তার প্রশ্নগুলো দিয়ে তার শুরু করতে হবে। যদি সে 4 বছরের বয়সে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে তারপরে 4.5 দিতে হবে, তারপরে 5 দিতে হবে। তাহলে এইখানে এইভাবেই বলছে, অর্থাৎ অভিক্ষার্থী যে বয়স পর্যন্ত সবগুলো প্রশ্নের সঠিক সমাধান দিতে পারে সেটি হলো অভিক্ষার্থীর মৌলিক বয়স। সে যদি 5 বছর পর্যন্ত সবগুলো পারে, তাহলে তার মৌলিক বয়স হবে 5। যদি সে 4.5 বছর সবগুলো পারে, তাহলে তার মৌলিক বয়স হবে 4.5। যদি দেখা যাচ্ছে 4.5 না, সে 4 বছর পর্যন্ত সব পেরেছে, তাহলে তার মৌলিক বয়স হবে 4। অতঃপর মৌলিক বয়সের উপরে কয়েকটি প্রশ্নের সঠিক সমাধান দিতে পারে সেটি হলো অভিক্ষার্থীর অতঃপর দ্যাট মিনস মৌলিক বয়স যখন তুমি পেয়ে যাচ্ছ, তারপরে মৌলিক বয়সের উপরে কয়েক বছরের প্রশ্নসমূহ সমাধান করতে যতক্ষণ দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত না সে একটি বয়স স্তরে এসে পৌঁছায় যখন সে একটি প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারে না, এই বয়সকে বলা হয় প্রান্তিক বয়স। আর তার বোঝাতে পারছি যে তার যে প্রকৃত বয়স তার 2 ধাপ নিচ থেকে তার কোশ্চেনিয়ার দেওয়া হবে। যে বয়সে সে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে যে বয়স পর্যন্ত, সেটি হবে তার মৌলিক বয়স। তারপরে কি হবে? আবার উপর দিকে উঠতে হবে। দেখা যাচ্ছে যখন যেই প্রশ্ন পর্যন্ত যেই বয়সের প্রশ্নমালা পর্যন্ত সে একটাও সঠিক উত্তর দিতে পারবে না, তখন সেটা হবে তার প্রান্তিক বয়স। তাহলে কি হলো? মৌলিক বয়স গেল, প্রান্তিক বয়স গেল। আর অভিক্ষার্থী যে বয়স স্তরে সবগুলো প্রশ্নের সঠিক সমাধান দিতে পারে না, সেটি হলো প্রান্তিক মানসিক বয়স। মৌলিক মানসিক বয়সের পর প্রতি সঠিক উত্তরের জন্য মাস হিসেবে অভিক্ষার্থী কিছু মানসিক বয়স অর্জন করে, সেটাকে বলা হচ্ছে অভিক্ষার্থী অর্জিত মানসিক বয়স। আমরা ধরেছিলাম ওই শিশুটির প্রকৃত বয়স হচ্ছে 5, তখন তার 2 ধাপ নিচ থেকে আমরা শুরু করেছিলাম।
4 এবং 4.5 বছরের সবগুলো প্রশ্ন যদি সে সঠিক দিতে পারে তাহলে 5 বছর হচ্ছে তার প্রথম প্রকৃত বা মৌলিক বয়স, মৌলিক মানসিক বয়স। এবং 7 বছর পর্যন্ত সে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারতেছে। 8-এ গিয়ে সে 6-এ সে 3টা পারছে, 6.5-এ সে হয়তো 4টা পারছে, এবং দেখা যাচ্ছে 7-এ গিয়ে সে একটা প্রশ্নের উত্তর দিতে পারছে না। তাহলে ওই 7 হচ্ছে তার কি, তার হচ্ছে প্রান্ত। এবং মাঝখানে যে পেয়েছে 6, 6.5, এর জন্য সে কিছু মানসিক বয়স অর্জন করবে। 2 থেকে 4.5 বছরের বয়সে প্রতিটি সঠিক উত্তরের জন্য আসলে 1 মাস করে পায়, এবং 5 থেকে 15 বছর বয়সের প্রতিটি বয়স স্তরে প্রতিটি সঠিক সমাধানের জন্য 2 মাস করে পায়। তাহলে কি হলো, ওর বাচ্চার 5, পরে 5.5, 6, 6.5, এগুলোর জন্য প্রত্যেকটি প্রশ্নের সমাধানের জন্য সে 2 মাস করে কিছু মানসিক বয়স সে অর্জন করবে। এটা হচ্ছে তার অর্জিত মানসিক বয়স। এইভাবে তার টোটাল মানসিক বয়স কাউন্ট হবে। যখন তার মানসিক বয়স কাউন্ট হয়ে যাচ্ছে তখন আমরা তার বুদ্ধাঙ্কটা নির্ণয় করতে পারবো। মানসিক বয়স হিসেবে এবং প্রকৃত বয়সের সাথে গুণফল করে যে সূত্র ইউজ করে আমরা মানসিক বয়স নির্ণয় করতে পারবো। যাই হোক, তারপর দেখা যাচ্ছে স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষারও কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এই অভিক্ষায়ও আমরা দেখি যে এই অভিক্ষাটা একটি বৈশিষ্ট্য রয়েছে। অভিক্ষাটি বিভিন্ন বয়স স্তরের ভিত্তিতে প্রণীত, যেমন 2 বছর থেকে সাধারণ বয়স স্তর এবং 3টি উন্নত স্তর শ্রেণী। অভিক্ষাটির পদ বা সমস্যাগুলো সহজ থেকে কঠিন এবং কঠিন থেকে কঠিনতর এভাবে ধাপে ধাপে সাজানো হয়েছে। স্ট্যানফোর্ড বুদ্ধি অভিক্ষারও দেখি যে আমরা বয়সভিত্তিক স্তরে সাজানো, আবার অভিক্ষার পদগুলো সহজ থেকে কঠিন এবং কঠিন থেকে কঠিনতর এভাবে সাজানো। প্রতিটি বয়স স্তরের জন্য প্রশ্ন সংখ্যা নির্ধারিত, অর্থাৎ 2 বছর থেকে 5 বছর পর্যন্ত 6টি প্রশ্ন এবং 1টি করে প্রশ্ন, 6 বছর থেকে 14 বছর পর্যন্ত 6টি করে প্রশ্ন, এরকম করে সাজানো। প্রতিটি বয়স স্তরের প্রশ্নের সঠিক উত্তরের জন্য সাফল্যাঙ্কের মানও নির্দিষ্ট, যেটা যে মানসিক বয়স নির্ণয়ের সময় প্রয়োজন হয়। তারপরে এটাও একটি ভাষাভিত্তিক অভিক্ষা, এটা একটা তার বৈশিষ্ট্য হিসেবে আমরা ধরতে পারি। অভিক্ষাটার বয়সগত স্কেলের কথা তো আমরা আগে বললাম। এদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বুদ্ধাঙ্কের ধারণা বা বুদ্ধাঙ্ক ধারণা ব্যবহার বা বুদ্ধাঙ্ক নির্ণয়ের যে প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু আমরা স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষায় পাই। তাহলে দেখা যাচ্ছে স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষা এই বৈশিষ্ট্যগুলো আছে। আসলে মেনলি একই ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা, এটা একটি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা। এটা পদের বৈচিত্র্য আসলে আছে, ক্রমজটিলতা হিসেবে পদগুলো সাজানো, এবং সর্বশেষ আমরা দেখি যে এখানে বুদ্ধাঙ্কের ব্যবহার হয়। স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষা তাহলে সুবিধা যদি আমরা পাই, বড় সাফল্য হচ্ছে বুদ্ধাঙ্ক নির্ণয় প্রক্রিয়া। এর ফলে ব্যক্তির বুদ্ধাঙ্ক জানা যায়। এই পদ্ধতিতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে কি হয়, গ্রহণযোগ্য প্রকল্প তৈরি করা যায়। অভিক্ষাটি শিশু এবং প্রাপ্তবয়স্কদের বুদ্ধি পরিমাপের জন্য নির্ভরযোগ্য। যেহেতু এখানে আমরা প্রাপ্তবয়স্কদের জন্য স্কেল আছে, অভিক্ষা আছে, সুতরাং শিশুদের যেমন পরিমাপ করতে পারছি, প্রাপ্তবয়স্কদের জন্য আমরা বুদ্ধিমাপ পরিমাপ করতে পারি। এটি প্রশ্নভিত্তিক এবং বয়সের স্তরভিত্তিক অভিক্ষা। উপাদান বিশ্লেষণে দেখা গিয়েছে এটি একটি যথার্থ অভিক্ষা। আচ্ছা, তাহলে আমরা যদি একটু খেয়াল করি স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষার অসুবিধাগুলো কি। এটা হচ্ছে একটি ভাষাভিত্তিক অভিক্ষা, তাই ভিন্ন ভাষাভাষী এবং নিরক্ষর লোকদের ক্ষেত্রে এই অভিক্ষাটি প্রয়োগ করা যায় না। এই অভিক্ষাটি ব্যক্তিভিত্তিক, এর প্রয়োগের জন্য বিশেষজ্ঞের প্রয়োজন হয়। যেহেতু ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, বিশেষজ্ঞ ছাড়া কখনোই এই অভিক্ষা প্রয়োগ করা যায় না, এবং ওই বিশেষজ্ঞ বা অভিক্ষককে অনেক বেশি সমৃদ্ধশালী, জ্ঞানের দিক থেকে সমৃদ্ধশালী হতে হয়। এই স্কেলে বুদ্ধি সম্পর্কে কেবল একটি সাফল্যাঙ্ক পাওয়া যায়, যাকে ব্যক্তির সার্বিক মানসিক বিকাশের পরিচায়ক বলে ধরে নেওয়া হয়, কিন্তু ব্যক্তির বুদ্ধিবৃত্তির যে বিভিন্নমুখী বিকাশ ঘটে এর সাহায্যে তা পরিমাপ করা যায় না। আর এই অভিক্ষাটি একটি বয়সগত স্কেল। এটি তৈরি করতে যেমন প্রচুর সময় ও শ্রম লেগেছে, তেমনি সংগঠনগত কোনো ত্রুটি ধরা পড়লে তা সংশোধন করতে প্রচুর সময় এবং শ্রমের প্রয়োজন হয়। আসলে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষাগুলোর একটি বড় অসুবিধা হচ্ছে এখানে যেহেতু একসাথে অনেকের উপর প্রয়োগ করা যায় না, সুতরাং এই স্কেলটা একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার, এবং এই কারণে যদি কোনো একটা ভুল হয়ে যায়
তা সংশোধন করতেও প্রচুর সময়ের প্রয়োজন হয়। তারপরে উপরের এই সীমাবদ্ধতা যদি কিছু আসে, সব কিছুরই কিছু সীমাবদ্ধতা থাকে। তাছাড়াও আমরা স্ট্যানফোর্ড বিনয় অপেক্ষাকে একটি বহুল প্রচলিত অপেক্ষা হিসেবে বলবো। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ছাত্রছাত্রী ভর্তি, শিল্প প্রতিষ্ঠানে কিছু কিছু ক্ষেত্রে কর্মী নির্বাচনের ক্ষেত্রে এই অপেক্ষার প্রয়োগ করা হয়। সুতরাং বাস্তবতার আলোকে বিচার করলে দেখা যায় যে আসলে স্ট্যানফোর্ড বিনয় বুদ্ধি অপেক্ষা একটি অনেক গুরুত্বপূর্ণ এবং যার গুরুত্ব অপরিসীম এমন একটাই অপেক্ষা। যাই হোক, আমরা দেখি যে দেখা যাচ্ছে যে আসলে এই অভিক্ষাগুলোর পরিমাপ বুদ্ধাঙ্ক নির্ণয় যত সহজ এটা আমরা বুদ্ধাঙ্ক মূল্যে এটা আমরা স্ট্যানফোর্ড বিনয় বুদ্ধি অপেক্ষার সাহায্যেই পাই। তো শিক্ষার্থীরা তোমরা স্ট্যানফোর্ড বিনয় বুদ্ধি অপেক্ষা ভালো করে পড়বে এবং প্রতিটা কথা একটু চেষ্টা করে বুঝে বুঝে পড়ার। আর তোমরা স্বাস্থ্যবিধি মনে চলবে। করোনার দ্বিতীয় প্রকোপ খুব ভয়াবহ আকার ধারণ করছে বলে মনে করা হচ্ছে। সুতরাং তোমরা অবশ্যই খুব সাবধানে স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করবে। আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করি খুব দ্রুত আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাই এবং তোমাদের সাথে আমাদের সামনাসামনি ক্লাসে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।